দেখেন আওয়ামী লীগে অনেক শুভবুদ্ধি সম্পন্ন লোক আছে। এই যে আমরা রেজা ভাইয়ের কথা বলি, উনাকে দেখি আমি, যারা উনি যখন সুপ্রিম কোর্টে বারে ছিলেন, অন্য পক্ষের যারা লয়ার আছে, এই যে আমিন ভাই এখন হয়েছিলেন, ওনাদেরকে লোক ভালোবাসে। আওয়ামী লীগে প্রচুর সেন্সিবল লোক আছে, কিন্তু এই সেন্সিবল লোকগুলো সবসময় কথা বলতে পারে না। যখন পলিটিক্যালি সেন্সিটিভ ইস্যু ছাড়া তাকে সেন্সিটিভ ইস্যু থাকে তখন বলা যায় না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন জয় করার জন্য এটা বলা যে খালেদা জি আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, আপনি তাকে কেন ছাড়বেন, এটা বলা খুব সুবিধাজনক। কিন্তু যদি এটা কেউ বলে যে আপনি এতটুকু দাঁড়াতে দেখেছেন, মাননীয় পিএম এটুকু দেখান, এটা বলার গার্ডস, এটা বলার সাহস বর্তমান নেতৃবৃন্দের অধিকাংশই নাই। যদি এটা ভালো অ্যাডভাইস পেতেন, এটা হয়তো কারোরই নাই। খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে কনভিকশনটা হয়েছে সেটা রাজনৈতিক প্রভাব ছিল কিনা, প্রতিহিংসা ছিল কিনা, এটা নিয়ে সমাজে প্রশ্ন আছে। আমি একটা কোট করি, আমার একটা লেখা ছাপা হয়েছিল, এটা 23 ফেব্রুয়ারি 2018-তে ছাপানো হয়। লেখাটার নাম হচ্ছে রায় ও রাজনীতি। সেখানে আপনারা করবেন কোন কোন দল, কমিউনিস্ট পার্টি, বাসদ এবং বাম মোর্চা মিলে একটা যুক্ত বিবৃতি দেয়। কমিউনিস্ট পার্টি, বাসদ এবং বাম মোর্চা ট্র্যাডিশনালি আওয়ামী লীগ পন্থী দল, এগুলি বিএনপি পন্থী না। তারা বলেছিল কোট আনকোট, এটা আমার লেখার থেকে পড়ছি, কাজে চ্যালেঞ্জ করতে যদি চান আমি কপি পাঠাতে পারবো। জনসম্মতিহীন অগণতান্ত্রিক সরকারের স্বৈরাচারী শাসন, ক্ষমতার প্রবল দাপট, বিপুল লুটপাটের অভিযোগ ইত্যাদির কোনো সুরাহা না করে খালেদা জিয়াকে সাজা দেওয়ার ব্যাপারে সরকারের অতি উৎসাহের কারণে দেশবাসীর মধ্যে এই ধারণা সৃষ্টি হয়েছে যে এই রায়ের মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন হয়েছে। এখন এটা কিন্তু বলেছে বাম দলগুলা, সিপিবি। এখন আমি কয়েকটা কথা বলি আপনাকে। আমাদের ন্যায় বিচারের রসন হচ্ছে কি, বিচার শুধু করলে হবে না, এটা বিচার যে দৃশ্যমান ভাবে, সন্দেহাতীত ভাবে এটা যে ন্যায় বিচার হয়েছে এটা প্রতিষ্ঠিত করতে হবে। আপনি একটু যদি লক্ষ্য করে দেখেন, আমি এখানে ডিটেইল আলোচনার স্কোপ নাই, শুধু একটা কথা বলি। খালেদা জিয়ার মামলা যখন চলছিল তখন স্বয়ং প্রধানমন্ত্রী বিভিন্ন ভাবে বলেছেন এতিমের টাকা মেরে খেয়েছেন, এতিমের টাকা, বিচার চলাকালীন সময়। এটা তো করতে উনি পারেন না বিচার চলাকালীন সময়। এবং ওই বিচারক যখন রায় দেয়, এই রায়ের পরপরই মিজানুর রহমান খান একটা প্রশ্ন তুলে এই রায়ের মধ্যে কি কি ত্রুটি আছে একটা লেখা লিখেছিল। আমি একটা লেখা লিখেছিলাম রায়ের মধ্যে কি কি ত্রুটি আছে, এবং আমরা আশা করেছিলাম উচ্চ আদালতে এটা সুরাহা করা। এবং আপনি খেয়াল করে দেখেন, যেই বিচারক এই বিতর্কিত রায়টা দিয়েছেন, ওনাকে বেশ কয়েকজনকে ডিঙিয়ে হাইকোর্টে জাজ করা হয়েছে। এগুলি কি মানুষের মনে প্রশ্ন আসে না? কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি ছোট করে একটু প্রশ্ন করতে চাই। আপনি যদি ল পয়েন্টে বলেন, ল পয়েন্টে ওই বিচারকের কাছে প্রশ্ন ছিল যে টাকা বিদেশ থেকে এসছে কিনা, টাকা বিদেশ থেকে আসার পরে যাদের জন্য এসেছে তার জন্য ব্যয় করা হয়েছে কিনা। এই উত্তর দুইটা কি না পাওয়া গেছে, সেইটাও কিন্তু আলোচনার মধ্যে প্রতিষ্ঠিত। যে উনি টাকা নিয়ে আরো ভালো জায়গায় রেখে দিয়েছেন, আরো বড় করেছেন টাকা, সেটা আলোচনার মধ্যে মানে সেটা আলোচ্যই ছিল না। আলোচনা এবং আপনার লেখাতেও কিন্তু সেটা আসছে যে ওইটাতে কিন্তু প্রসিডিউরাল মিস্টেকের ব্যাপারটা কিন্তু আসছে। ব্যাপারটা কিন্তু এরকম না যে আসে নাই, আপনার লেখা তো আসছে। আপনার লেখা আমার মুখস্থ, ওইটা আমি একটা অভিযান ভাইটাও। জি জি, আমি আপনাকে সোজা করে বুঝায় বলি। যেমন ধরেন আমার ক্লাসের মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা আছে, তারা অনেকে নকল করে, আমি দেখছি, সবাই নকল করছে, আমি দেখছি, আমি তাদের কাউকে কিছু বললাম না। আরেকজন পার্টির ছাত্রের দিকে তাকালো, সাথে সাথে আমি তাকে এক্সপ্লেন করলাম। এটাও কিন্তু আইনগত ভাবে করতে পারি, বুঝতে পারছেন? যে সবাই নকল করছে, খাতা লিখে লিখে লিখছে, কাউকে কিছু করলাম না। আর আরেকজন পাশে তাকাইছে, পাশে তাকালো, লঘু একটা পাশে তাকালো, তাকে আমি ক্লাসরুম থেকে বের করে দিলাম। এখন এটা যদি আমি করি, তখন আপনি কি ধরে নিবেন যে নিশ্চয়ই এর মধ্যে বিচারের উদ্দেশ্য না, অন্য কোনো উদ্দেশ্য আছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক। আর উচ্চ আদালতের স্বাধীনতা যদি বলেন, ভাই একটা কথাই বলি, যে দেশের প্রধান বিচারপতিকে উনি যত খারাপ হোক, উনি যদি চরম খারাপতম মানুষ হয়, এত বছর পর যদি ওনাকে প্রধান বিচারপতি বানান, তাহলে আপনারাও খারাপ। যদি বানান, একটা লোক এত বছর দুর্নীতি করেছে, আপনি তারা বানাইছেন কেন? কারণ 111 পিরিয়ডে তো সত্যি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সেই সব আমরা অনেক বেশি লেখা। আমি শেষ করি, একটা মিনিট। তো আপনি কেএমসি ওয়ানকে যেই পদ্ধতিতে সিনহাকে রায় দেওয়ার পর যেভাবে দেশ থেকে বিতাড়িত করেছেন, একটা কথা শুধু বলতে দেন। তারেক রহমানের মামলায় বিচারক যে আদালতে যাচ্ছিল, ওইখানে যখন বিচার
চলাকালীন সময় বারবার বলা হচ্ছে তারেক রহমান এই মামলায় শাস্তি পাবে, এই পাবে, সেই পাবে। যখন এই মামলায় তারেক রহমানের দুর্নীতি প্রমাণিত হলো না, তখন তাকে প্রকাশ্যে তিরস্কার করা হয় এবং এক পর্যায়ে আপনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এবং তারপরে উনি কি স্টেটমেন্ট দিয়েছেন নিশ্চয়ই আপনি সেটা জানেন। রাইট, প্রফেসর আসিফ নজরুল, আমি শুধু প্রশ্নটি করে রাখতে চাই। খুব প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন। দেখেন, উচ্চ আদালত যখন পলিটিক্যাল মামলা থাকে না, উচ্চ আদালত অনেক স্বাধীনভাবে কাজ করে, উচ্চ আদালত থেকে আমরা অনেক প্রতিকার পাই। কিন্তু অত্যন্ত সেন্সিটিভ পলিটিক্যাল মামলাতে কি হয়, আপনি একটা উদাহরণ তুলেছেন এনাফ, এরশাদের মামলা। ভোজবাজির মতো যেই লোকটা কখনো জামিন পায় না, সেই লোকটা সমস্ত জামিন পাওয়া শুরু করলো। আর বিচার ব্যবস্থার সম্পর্কে আরেকটা কথা বলি, জেনারেল মঞ্জুর হত্যা মামলায়, এটা 25-26 বছরের পুরোনো মামলা ছিল। 25-26 বছর যাবত যখনই এরশাদ একটু স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতো, এই মামলার ভয় দেখানো হতো না, প্রকাশ্যে পত্রিকা ব্যস্ত। তো এটাই সরকারের বিচার নিয়ন্ত্রণ না থাকলে এটা করতে পারে। আর রেজা ভাই কিন্তু একটা জিনিস জানেন, আমাদের সংবিধানে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করার যে বিধান আছে, সেখানে যে কোনো লোককে, একটা লোক যদি 10 বছর বাংলাদেশ জিন্দাবাদ বলে খালি স্লোগান দেয়, একটা কেস যদি না করে, আমি আবার বলছি, একটা কেস যদি না করে, 10 বছর খালি বাংলাদেশ জিন্দাবাদ বলবে, খালেদা জিয়া জিন্দাবাদ বলবে, বিএনপি ক্ষমতা এসে তাকে জাজ বানাই দিতে পারবে না রেজা ভাই? এই হচ্ছে আমাদের এখানে উচ্চ আদালতে জাজ নিয়োগের সিস্টেম। আর নিম্ন আদালতে আপনাকে একটা ভালো রেজাল্ট করতে হবে, 4টা টায়ার অফ কম্পিটিটিভ এক্সাম দিয়ে আসতে হবে। কাজে উচ্চ আদালতে নিয়োগ পদ্ধতিটা আওয়ামী লীগ বিএনপি কেন এত বছর ধরে রেখেছে, সেটাই তো, যে সম্পূর্ণ লয়াল লোককে নিয়োগ করার জন্য। তার মানে এটা না সবাই প্রচন্ড লয়াল, অনেকে আছেন দলের পছন্দের। ছোট করে বলি, পৃথিবীর সব উন্নত দেশে, আমি যে দেশে থাকি সেটাকে যদি উন্নত দেশ ধরি, ইংল্যান্ডে, আমেরিকাতে, এটাতে রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা, ক্ষমতাসীন দলরা চাইলেই কি যে কোনো লোককে 10 বছর যিনি মামলা করেছেন তাকে জাজ বানাতে পারেন না? তারা তো তাদেরকেই জাজ বানান। কোনদিন কি করেছেন? চিফ জাস্টিসও করতে পারে, একেবারে সরাসরি বাইরে থেকে চিফ জাস্টিস। নো, অবশ্যই পারে, অবশ্যই পারে। আপনি যখন কাভানি নিয়োগ পদ্ধতি রেখেছেন, যখন আপনার আমেরিকাতে হয়েছে, তার ওপেন আপনার কোয়েশ্চেনিং হয়েছে না, তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে না, তাকে প্রশ্ন বানে জর্জরিত করা হয়েছে না, তার কম্পিটেন্স সম্পর্কে সবাই কনভিন্সড হয়ে তারা এগ্রি করেছে না। এবং এখানে আপনি যখন উচ্চ আদালতে, আপনি আমেরিকা ইউরোপের উদাহরণটা নেন, আপনি একটা উদাহরণ, আপনি নেক্সট কোন প্রোগ্রামে এটা উল্লেখ করবেন, একটা উদাহরণ দেন তো যে একটাও কেস করেনি এরকম লোককে উচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আসিফ ভাই, সুপ্রিম কোর্টের 9 সুপ্রিম কোর্টের জাজেসের ব্যাপারটা তো, তিনি তো একদম টপ টিয়ার, মানে তিনি তো অ্যাপিলেট ডিভিশনের জাজদের চেয়েও, বাংলাদেশের সাথে যদি তুলনা করেন তার চেয়েও বড়। তার নিচের বিচারকদের সম্পর্কে তো আমরা জানি না, ফেডারেলে তো আরো অনেকগুলি কোর্ট আছে। তার এক্স্যাক্টলি, আপনি ফেডারেলে যত কোর্ট আছে দেখবেন, আপনি ঠিক আছে, আমাদের কাছের দেশ উদাহরণটা নেন, আপনি আমাদের ইন্ডিয়াতে ভালো ভালো রায় আছে, ওই রায়ের ভিত্তিতে তারা কলেজিয়াম করে জাজদেরকে নিয়োগ দেয়, উচ্চ আদালত জাজ পদে নিয়োগ দেয়। আপনি খালি এত কথা বাদ দেন, আপনি আমাকে বললেন তো, একটা লোক যে কোনোদিন কেস করেন, ধরেন আমি বিএনপি করি, আমি অ্যাডভোকেটের সনদ নিয়ে, হাইকোর্টে অ্যাডভোকেটের সনদ নিয়ে আমি লন্ডনে চলে গেলাম। চলে যাওয়ার পর ধরেন আমি একটা হোটেল দিলাম, হোটেল দেওয়ার পর দেখা গেল বিএনপি ক্ষমতা আসছে, এবং হোটেল দেওয়ার সময় আমি তারেক রহমানকে প্রচুর টাকা ধরে চাঁদা দিতাম। তো যাই হোক, উনি খুশি হয়ে বিএনপি সরকার আসার পর আমাকে হাইকোর্টে জাজ বানিয়ে দিল। ক্যান ইট বি এ গুড সিস্টেম? এটা করা সম্ভব বাংলাদেশে? আর এর চেয়ে এটা ক্যান ইট বি এ গুড সিস্টেম? কেউ রকম এক্সপেরিয়েন্স ছাড়া। এবং আপনাকে আরেকটা কথা বলি, আমি এইভাবে কথা বলতে চাই না, বাট 111 পিরিয়ডে যখন আমি ইউএনডিপির পক্ষ থেকে একটা ইনভেস্টিগেশন করেছিলাম, সেখানে 18 জন জাজের মধ্যে 6 জন জাজ পেয়েছিলাম, 18 জন জাজের কাগজ পেয়েছিলাম, তাদের শিক্ষা জীবনের সারা জীবন 3rd ক্লাস। আমি কিন্তু সব জাজ সম্পর্কে কথা বলছি না, আমি বললাম এই যে ফান্ডামেন্টালি ফল্টি নিয়োগ পদ্ধতি, এটা রাখা হয়েছেই পছন্দ মতো লোককে জাজ নিয়োগ করা, এবং যাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ হয়। সবাই আবার এই নিয়ন্ত্রণ মেনে নেয় না, কেউ কেউ ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড থাকে। কিন্তু বাংলাদেশের মতো দেশে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া ডিজায়ার করবেন, বা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা কোনো কিছু ডিজায়ার করবেন, এটা জুডিশিয়ারির পক্ষে অগ্রাহ্য করা অলমোস্ট ইম্পসিবল। এটা হচ্ছে আমার কনক্লুশন। এখন কোন কেসে কি হয়েছে আমি জানি না, থিওরিটিক্যালি অসম্ভব। একটা ছোট করে বলি, ঐতিহাসিক ভাবেই তো যারা খুব ভালো ছাত্র, তারা খুব ভালো লয়ার, তারা জাজ হতে চান না। সেটা ডক্টর কামাল হোসেন থেকে অ্যাডভোকেট সমর রেজাউল করিম পর্যন্ত সবার ক্ষেত্রে সত্য। তারা বিভিন্ন সময় জাজ হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অফার পেয়েছেন, তারা এটা হন নাই। তো সেই ক্ষেত্রে এই 3rd ক্লাস কিনা বা 2nd ক্লাস কিনা বা 1st ক্লাস না কিনা, আমাদের জুডিশিয়ারিতে এরকম 1st ক্লাস পাওয়া বহু লোক আছেন যারা খুবই লয়াল টু দ্য গভর্নমেন্ট এবং খুবই লয়াল, মানে আমরা তো রায় দিয়ে বিবেচনা করবো, অনেক কিরকম রায় দেন। শেষ লাইন।
শুনবো আমরা আপনার একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা। আচ্ছা, আমি একটা যদি বলি, আমি কিন্তু গোটা বিচার বিভাগ সম্পর্কে কথা বলি নাই। বিচার বিভাগে যখন রাজনৈতিক ভাবে স্পর্শকাতর মামলা থাকে তখন তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না জেনারেলি। এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড বিচারক আছে, রেজা ভাই কারেক্টলি বলেছেন আওয়ামী লীগ আমলে নিয়োগ পেয়েছেন কিন্তু সংশ্লিষ্ট হয়েছেন, এরকম আছে। বাট এখানে অনেক অনেক কোয়েশ্চেন তোলার মতো ব্যাপার হয় নিয়োগ পদ্ধতির ভুলের নিয়োগ পদ্ধতির আপনার প্রবলেমের কারণে। আর রেজা ভাই একটা কথা বলেছেন নিম্ন আদালতে যারা স্বাধীনভাবে কাজ করতে পারে। রেজা ভাই আমি সরি, এইসব প্রোগ্রাম তো আমি কিছু বলতে পারবো না, তবে আপনাকে একটা কথা বলি, আমার তো প্রায় 600-700 স্টুডেন্ট আছে, যা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা পেপার আসছে সেটা বলি। একবার একটা মামলায় আমাদের ঢাকা ল ডিপার্টমেন্ট থেকে পাশ করে একটা মেয়ে জাজ, সে র্যাবের বিরুদ্ধে মামলা নিয়েছিল। 24 ঘন্টার মধ্যে তার মামলা যে আমলে নেওয়ার ক্ষমতা উজ্জ্বল করা হয় এবং কয়েকদিনের মধ্যে তাকে বদলি করা হয়। এটা কিন্তু পত্রিকা ছাপা হয়েছিল, বেশ আলোচিত হয়েছিল। তো এটা আসলে ঠিক না। আমাদের এখানে এটা আওয়ামী লীগের দোষ না, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যারাই আসছে, মানে এরা কখনোই বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না, অসম্ভব চায় না। আসিফ, আমি একটা কথা বলি, আমি আপনাকে সাপ্লিমেন্ট করছি। আসিফ, আপনাকে সাপ্লিমেন্ট করছি। অনেক বিচারক আছে নিজে আমাদের চেয়ে বড় আওয়ামী লীগার হয়ে যায়, নিজে তারেক রহমানের চেয়ে বড় বিএনপি হয়ে যায়। ওই যে আমি একটা 16 অ্যামেন্ডমেন্টের মামলা বললাম, যে সেখানে আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড জাজরাই কিন্তু ওটাকে বাতিল করে এবং অ্যাপিলেট ডিভিশনে আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড জাজরাই কিন্তু সেটাকে অ্যাপিলটাকে ডিসমিস করলো। আবার অনেকে আছে তাকিয়ে থাকেন যেটা তারেক রহমান খুশি হইবেন নাকি আওয়ামী লীগের কে খুশি হইবেন, সেজন্য এটা হলো অনেকের আজ্ঞাবহ মানসিকতাও আছে। 100% কারেক্ট। জি, 100% কারেক্ট। আমার যারা বন্ধুরা জাজ হয়েছে, আমি তো অনেক সবাইকে দেখি, আপনি 100% কারেক্ট কথা বলেছেন। আমি সরকারকে দোষ দিচ্ছি, ইন্ডিভিজুয়ালি দোষ না বলে আর কি। আমার কথা হচ্ছে কি, দেখেন মহত্ব মানবিকতা এটার কোনো আপনার সীমা রাখা দরকার না। হ্যাঁ, আমি মনে করি পলিটিক্যালি হোক, নৈতিক হোক, রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করার জন্য হোক, যদি এটা খুব উজ্জ্বল ভালো দৃষ্টান্ত আমার মনে হয় যে আমি রেজাকে বলতে চাই, আগে কেন খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে, এটা হচ্ছে কি, আপনি যত কথাই বলেন, দেশের যারা মানুষ আছে, যারা বিএনপির সমর্থক আছে, তা তো অনেক কোটি কোটি, তাদের সবার কাছে মনে হবে না এটা একটা ইনডিরেক্ট কিলিং এর মতো মনে হবে। এই জিনিসগুলো বিএনপি সমর্থকরা, আমি একটা কথা বলি, এমনও তো হতে পারে যে বিদেশে বিএনপি সমর্থক যারা, ওরা কোনোদিন ওদের চশমা থেকে শেখ হাসিনার মহানুভবতা উদারতা ওটা কোনোদিন তারা। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, প্রফেসর আসিফ নজরুল, আপনাদের দুজনকে অসংখ্য